কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটব মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন কিশোর কণ্ঠের সাক্ষাৎকার পর্বে। সাথে আছি আমি খন্দকার নূর হোসাইন। আজকে আমাদের সাথে আছেন একজন প্রখ্যাত কবি, শিক্ষাবিদ, সম্পাদক ডক্টর ফজলুল হক তুহিন। তিনি একজন স্বাপ্নিক কবি, আত্মপ্রত্যয়ী কবি। তিনি আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করেন, ধারণ করেন। আর তিনি স্বপ্ন দেখেন সকল প্রকার পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার, জাগাতে চান তরুণদের। তার কবিতায় বাঙালি সংস্কৃতি, ইসলামী ইতিহাস ঐতিহ্য ফুটে ওঠে। ডক্টর তুহিন 10টি কাব্যগ্রন্থ ছাড়াও 3টি গবেষণা গ্রন্থ সহ মোট 16টি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। আজকে আমরা তার কাছে কিছু বিষয় জানব, বিপ্লব পরবর্তী বাংলাদেশ ও সাহিত্য নিয়ে তার সাথে কথা বলবো। চলুন চলে যাই তার কাছে। নতুন বাংলাদেশে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, আমরা কথা বলতে পারছি, আমরা চিন্তা করতে পারছি এবং কাজ করতে পারছি। এজন্য আমরা নিজেদেরকে স্বাধীন এবং মুক্ত মনে করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই যে 24-এর বিপ্লবে কবিতা, গান বিপ্লবীদের দারুণভাবে উজ্জীবিত করেছে। তাহলে এই যে নিশ্চয়ই। বিপ্লব পরবর্তীতে আমাদের সাহিত্য কেমন হওয়া উচিত, এক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকাটা সম্পর্কে একটু বলুন। আসলে আমরা সবাই জানি যে দীর্ঘ 15 বছর ব্যাপী একটা ফ্যাসিবাদী কিংবা একটা স্বৈরাচারী এখানে শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, যেখানে নাগরিকদের অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, এখানে নাগরিকদের অধিকার ছিল না। তো সেইখান থেকে কবি সাহিত্যিকরা কিন্তু 1.5 দশক ব্যাপী লেখালেখির মাধ্যমে এর প্রতিবাদ করে যাচ্ছে। স্বৈরাচার থেকে মুক্তির জন্য তারা নানান ধরনের এখানে কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, শিল্পীরা ছবি এঁকেছেন, গ্রাফিতি এঁকেছেন, শিল্পীরা গান করেছেন, নাটক করেছেন। তো একটা কিন্তু স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 15 বছর ব্যাপী, এখানে কিন্তু অলরেডি সেই ধারাটি শিল্প, সাহিত্য, সংস্কৃতির সে প্রতিবাদী বা প্রতিরোধী ধারাটি অলরেডি ছিল। তো এখন এইটা একটা পরিণতি পেয়েছে, এটা একটা বিপ্লব সম্পন্ন করেছে, ছাত্র জনতার গণ বিপ্লব এখানে সম্পন্ন হয়েছে। এখন আমাদের কর্তব্য কী? জি, শিল্পী সাহিত্যিকদের কিন্তু বলে দেয়া যায় না আপনি এটি করেন কিংবা এটি উচিত অনুচিত, এরকম মানে নির্দেশ দেয়া যায় না। তারা যেটা করেন ভেতর থেকে করেন, ভেতরে তার যে শিল্পী সত্তা আছে, তার যে নাগরিক সত্তা আছে, তার যে মানবিক সত্তা আছে, সেটা থেকেই তিনি মূলত লিখবেন। এখনও আমাদের বিপ্লব সম্পন্ন হয়নি, আমি বলছি এখনও পর্যন্ত আমাদের নাগরিকদের সম্পূর্ণ অধিকার পায়নি। এখানে প্রচুর মানুষ শহীদ হয়েছে, প্রচুর আহত যারা গাজী, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যারা মারা গেছে তাদের পরিবারকে সাপোর্ট দিতে হবে। তো এই বিষয়গুলো একদিকে যেরকম আছে, নতুন একটা স্বপ্নময় বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই গড়ার একটা প্রত্যয়ের ব্যাপার আছে। এই সব মিলে যে প্রত্যয় এবং স্বপ্ন এবং একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে একটা চেষ্টা, সংগ্রাম, এইটা নিয়েই এখনকার শিল্পীরা কাজ করছেন। এবং এখনও যদি অসঙ্গতি দেখা দেয়, এখনও কবিরা সেই প্রতিবাদ করবে। জি। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা 24-এর বিপ্লব করেছি। তো এই বিপ্লবের চেতনাকে কিভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে আসলে ছড়িয়ে দেওয়া যায়, এক্ষেত্রে লেখকদের ভূমিকা নিঃসন্দেহে অনেক বেশি, দায় অনেক বেশি। আপনার পরামর্শ কি? আসলে কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক কিংবা অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা তো বললাম যে সব সময় কাজ করে। তো এখন যেহেতু বিপ্লব পরবর্তী একটা বিশেষ অবস্থায় আমরা পৌঁছে গেছি,
এখন আমাদের নির্মাণের সময়। এজন্য কবিতা, গল্প, উপন্যাস, গান, নাটক, সিনেমা কিংবা ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে ফটোগ্রাফি, প্রত্যেকটা শিল্প মাধ্যম, নাটক, সিনেমা থেকে শুরু করে পথনাটক, বিশেষভাবে ক্যালিগ্রাফি, গ্রাফিতি, চিত্রকলা, মানে শিল্পের যে যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলো নিয়ে আমরা একদিকে দেখাতে পারি যে ফ্যাসিবাদ কিভাবে আমাদের এর মানে কণ্ঠরোধ করেছিল, নাগরিক অধিকারকে হরণ করেছিল, এটা একটা, এখান থেকে আমরা উত্তরণ কি করে ঘটালাম, এটা একটা যে সফল রক্তাক্ত একটা বিপ্লবের মধ্যে দিয়ে। তো এর পরবর্তীতে আমরা যে গঠনের যে বিষয়টা, যে বাংলাদেশকে আমরা গড়তে চাই, গঠন করতে চাই, নতুন সৃষ্টি করতে চাই, এবং জনগণ যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মাধ্যমে আমাদের কাজ করতে হবে। বিশেষভাবে এখানে সামাজিক গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বড় ভূমিকা আছে, যে এই সৃষ্টিগুলোকে তারা যেন ছড়িয়ে দেন। এভাবে মানে আমাদের কাজ এখনো শেষ হয় নাই, অনেক কাজ আছে, এটা চলমান আছে, এটা চলছেই চলবে। আচ্ছা, আমাদের 24-এর এই বিপ্লবে অনেকগুলো শিশু শাহাদাত বরণ করেছে। তো আমরা বলতেই পারি যে এই আন্দোলনে শিশু কিশোরদেরও অনেক বড় একটা ভূমিকা আছে। অবশ্যই তো অবশ্যই। সব শ্রেণী পেশার মানুষদের যে এই আন্দোলন এবং একটা সফল বিপ্লব, এর পরের বাংলাদেশের সম্ভাবনা আসলে আপনি কেমন দেখছেন? আচ্ছা, ইউনিসেফের মতে 32 জন শিশু এখানে শাহাদত বরণ করেছে। অন্য একটি মানবাধিকার সংস্থার মতে 66 জন শিশু কিশোর মিলে 66 জন এখানে শাহাদত বরণ করেছে, আর অসংখ্য হাজার হাজার আহত হয়েছে। যে শিশুরা তো নিষ্পাপ, এই পৃথিবীতে একটা স্বপ্ন নিয়ে এসেছিল, তারা আদরের, আমাদের যত্নের, আমাদের ভালোবাসার। তারাও যখন একটা ফ্যাসিবাদী, একটা প্রাণঘাতী এবং মানবতা বিরোধী একটা শক্তি যখন শিশুদেরকে এভাবে হত্যা করে, বাবার সাথে ছাদে গেছে কিংবা বাইরে গিয়েছে, তখন গুলিবিদ্ধ হয়েছে, তখন আসলে জাতির ভবিষ্যৎকেই তারা ধ্বংস করে দিয়েছে। তো এই ফ্যাসিড শক্তির যে নিষ্ঠুরতা, এই ইতিহাস আমাদের রচনা করতে হবে, এবং শিশুদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এইটার একটা সাহিত্য এবং ইতিহাস আমাদের রচনা করতে হবে, তার শিল্প রচনা করতে হবে একদিকে। অন্যদিকে শিশু কিশোররা যে স্বপ্ন দেখে পৃথিবীতে এসেছিল, যে স্বপ্ন থেকে গেছে, আমাদের কাছে যে স্বপ্ন আছে, সেটা আমরা ফুলে ফলে ফসলে কিভাবে বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। ওই শিশুদের রক্তের প্রতি, জীবনের প্রতি যদি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাদের সেই কাজ করতে হবে। আমাদের এই 24-এর বিপ্লব নিয়ে মানে অনেক মতপার্থক্য আছে। সেটা হলো, কেউ কেউ এটাকে বিপ্লব বলেন, কেউ আবার এটাকে গণ অভ্যুত্থান বলেন। তো আসলে বিপ্লবটা কি, আপনার কি মনে হয়? আসলে এটা গণ অভ্যুত্থানও বলা যায় এবং এটা বিপ্লবও বলা যায়। গণ অভ্যুত্থান যেরকম 69 গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এইটা অভ্যুত্থান প্রথমে হয়েছে, তারপরে আবার বিপ্লবও হয়েছে। যে আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলছি, এটা শুধু অভ্যুত্থান হলে আমরা এ বিষয় নিয়ে কথাই বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতা থাকতো না। এই যে কিছু পরিবর্তন এসেছে, রূপান্তর হয়েছে, এবং নানা পেশার, নানা শ্রেণীর মানুষের এর যে একটা আকাঙ্ক্ষা, একটা বাসনা, একটা স্বপ্ন এখানে যুক্ত হয়েছে, এটা বিপ্লবের একটা শর্ত কিংবা বৈশিষ্ট্য। অভ্যুত্থান যেরকম 75 সালে একটা অভ্যুত্থান ঘটেছে, কিন্তু এখানে জনগণ কিন্তু এখানে সামিল ছিল না। কিংবা 90-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আবার সব শ্রেণীর পেশার মানুষ সেখানে ছিল। এজন্য আমরা একটা বিপ্লবই বলতে চাই, এবং বিপ্লবকে সফল করার জন্য আমাদের অনেক দূর যেতে হবে। আমি বলছি যে বিপ্লব হয়ে গেছে না, বিপ্লব শুরু হয়েছে। বিপ্লব আমাদের শুরু হয়েছে, এর বিপ্লবকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে। ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, বিষয়টা এমনই। হ্যাঁ, বিপ্লব যেরকম করা যেমন কঠিন, বিপ্লবকে রক্ষা করা আরও কঠিন। জি, আমরা এবার একটু শিশু সাহিত্যে ফিরে আসব। আমাদের এই সময়ে
শিশু সাহিত্য কি অবহেলিত? আমাদের এই শিশু সাহিত্য নিয়ে আপনার চিন্তাভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? না, শিশু সাহিত্যিক দেশে প্রচুর আছেন। শিশু সাহিত্য প্রচুর রচনা হচ্ছে। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ায়, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায় কিছু কিছু হচ্ছে। তবে যেটা হচ্ছে তথ্য প্রযুক্তির অভাবনীয় যে উন্নতি, এর ফলে যেটা হয়েছে যে পত্রপত্রিকা এবং পাঠ্যপুস্তক এগুলো আমরা পড়ে বড় হয়েছি। তো এখনকার নতুন প্রজন্ম তারা টেক্সট বুকের বাইরে অন্য কোনো পত্রপত্রিকা কিংবা বই পড়তে খুব একটা আগ্রহী নয়। তারা তো ভিজুয়াল বিষয়গুলো দেখতে পছন্দ করে। এরকম তারা টেলিভিশন, তারা হচ্ছে বিশেষভাবে ইউটিউব এবং ফেসবুক। ফেসবুক তো আছেই। বাচ্চারা যদিও অত ফেসবুক ব্যবহার হয়তো অনেকেই করেন না, এখনও মাস পিপুলের মধ্যে আসেনি। তবে তারা যে ভিজুয়াল যে ব্যাপারগুলো, যে নাটক, সিনেমা, কার্টুন, তারপরে ফটোগ্রাফি থেকে শুরু করে এইগুলোর প্রতি তাদের ঝোঁক বেশি, এখানে মজা বেশি। দেশি এবং বিদেশি প্রচুর হিউজ পরিমাণ কন্টেন্ট এখানে, এবং সেকেন্ডে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে এসে চলে আসছে। হ্যাঁ, এখানে রিলস আছে, এখানে শর্টস আছে, এখানে ইউটিউব আছে, এভরিথিং মানে এখানে হাতের মুঠোয় আছে। ছোট ছোট বাচ্চা, আমার নিজের বাচ্চাও দেখা যাচ্ছে পত্রপত্রিকা কিংবা বই পড়তে আগ্রহী নয়, কিন্তু এই যে স্ক্রিন কিংবা ভিজুয়ালের প্রতি যে আগ্রহ, এই জায়গাটায় যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে শিশু সাহিত্যিকরা তো রচনা করবেই, কিন্তু যারা ভিজুয়াল মাধ্যমের সাথে জড়িত তাদেরকে ওই সাহিত্যটায় এটা ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, এটা দৃশ্যায়ন করতে হবে, এটা ভিডিও কন্টেন্ট বানাতে হবে, বাচ্চাদের উপযোগী সিনেমা বানাতে হবে, নাটক বানাতে হবে, নানান ধরনের এখানে শিল্প মাধ্যম আছে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। কিন্তু মূল কাজটা হচ্ছে শিশু সাহিত্যিকদের, তারা সৃষ্টি করবে, কিন্তু এই সৃষ্টি থেকেই যারা ভিজুয়াল মাধ্যমে আছে তাদেরকে এটা নির্মাণ করতে হবে। এই সুন্দর পরামর্শ। আচ্ছা, এবার আমরা আপনার গবেষণা জীবনে ফিরে যেতে চাই। আপনি কবি আল মাহমুদকে নিয়ে গবেষণা করেছেন, এই বিষয়ে আমরা কিছু কথা শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, কবি আল মাহমুদ হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন প্রধানতম কবি একজন, যিনি আমাদের মাঝ থেকে কয়েক বছর আগে চলে গেছেন। তিনি বাংলা ভাষায় যে কয়েকজন অপরিহার্য কবি আছে, যেরকম মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, ফরুক আহমদ, তারপরেই হচ্ছে কবি আল মাহমুদ। তিনি অপরিহার্য কবি একজন। তো অপরিহার্য কবি কেন? যে এই অঞ্চলের মানুষের জীবন, পূর্ব বাংলার, ভাটি বাংলার মানুষের জীবন, এখানকার আর যে রঙিন এবং ঋতুময় যে প্রকৃতি আছে, এই প্রকৃতিকে চমৎকারভাবে এখানে নিয়ে আসছে, মানুষের মুখের জবান নিয়ে আসছে, শব্দ নিয়ে আসছে আঞ্চলিক ভাষার। তিনি এখানকার মানুষের সংস্কৃতিকে ধরেছেন, এখানকার সমাজকে ধরেছেন, এখানকার রাজনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তিনি নতুনভাবে বাংলা ভাষায় নির্মাণ করেছেন, এবং যেটা হচ্ছে অন্যান্য কবি থেকে, পশ্চিম বাংলার কবিতা থেকে আলাদা, যেটা আমাদের মতো করে তিনি নির্মাণ করেছেন। যে নোলক কবিতা, তার বিখ্যাত কবিতা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। যে অসামান্য কবিতা, এরকম নানান কবিতা তিনি রচনা করেছেন আমাদের ভাষা আন্দোলন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, পরবর্তী জীবন নিয়ে, আমাদের মুসলিম জীবন সংস্কৃতি নিয়ে, মূল্যবোধ নিয়ে, আন্তর্জাতিক বিশ্বে যেগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সাম্রাজ্যবাদী যে প্রতিবাদী যে কণ্ঠস্বর, সেটাও আল মাহমুদ ধারণ করেছে। আল মাহমুদ বিশাল একজন কবি, বাংলা ভাষার অন্যতম একটা সেরা কবি। এই জন্যই আমি তাকে নিয়ে গবেষণা করেছি, এবং 5 বছর ব্যাপী আমি এই আল মাহমুদের কবিতা নিয়ে গবেষণা করেছি। সেটা 11 সালে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাওয়ার্ড পাই, সেটা আবার 14 সালে মাওলানা ব্রাদার্স থেকে এটা প্রকাশ হয়, এবং বাংলাদেশের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি, প্রধান ইউনিভার্সিটিগুলোতে এটা রেফারেন্স বুক হিসেবে আছে। সব মিলিয়ে আমি এটার ব্যাপারে মানে নিজেই আনন্দিত।
জি, আপনি আসলে কোন লেখককে ফলো করেন বা আইডল মানেন, এই বিষয়টা যদি বলতেন। আসলে নির্দিষ্ট কোনো লেখক এরকম নাই। লেখকরা আসলে আম, অগ্রজ কিংবা তার আগের লেখকদের দ্বারা অনুপ্রাণিত হয়। অনুসরণ করাটা ঠিক বলা যাবে না, অনুপ্রাণিত হন। যেরকম বা দেশের বাইরের এবং দেশের অনেক লেখক সাহিত্যিক আমাকে অনুপ্রাণিত করে। আমার যেগুলো ও, মানে জুনিয়র কবি যারা অনুজ, তাদের লেখাও আমাকে অনুপ্রাণিত করে। ওদিকে যে রাসান সাহিত্য তলস্তায় থেকে শুরু করে থেকে আরবি সাহিত্যের, হ্যাঁ, নাজিব গিলানি কিংবা জিব্রান, তারপর দারবিশ, এদেরকে প্রাণিত করে। কিংবা হিস্পানিক কবি যারা, হ্যাঁ, আমাদের প্রতিবেশী কবি যারা, বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, শামসুর রহমান, আল মাহমুদ, সবাই, মতিউর রহমান মল্লিক, সবাই আমাকে অনুপ্রাণিত করে। কারণ প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে। আমাদের লেখকরা অনেকেই লিখেন শখের বশে, নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না তাদের। তো লেখকদের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি যে লেখকদের প্রথমত একজন আলোকিত মানুষ হতে হবে আসলে, হ্যাঁ, যিনি তার দেশকে, জাতিকে একটা স্বপ্ন দেখাবে, অন্যায়ের প্রতিবাদ করবে, সত্য, সুন্দর এবং ন্যায়ের পক্ষে থাকবে। এটা তার নীতিগত অবস্থান। দ্বিতীয়ত, তিনি নিজেকে আবিষ্কার করবেন যে সাহিত্যের অনেকগুলো মাধ্যম আছে। কথা সাহিত্য আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, গবেষণা আছে, নাটক আছে, গীতি কবিতা আছে। সে আসলে কোনটাই ভালো করতে পারে, তার সম্ভাবনা কোথায়, এইটা নিজেকে নিজে আবিষ্কার করতে হবে। যদি মনে করে যে হ্যাঁ আমি প্রবন্ধ গবেষণায় ভালো করব, তাহলে সেটা নিয়ে প্রথমে তাকে কাজ করতে হবে। সে যদি মনে করে আমি হ্যাঁ কবিতা, গান, ছড়া এইগুলো লিখতে আমি ভালো পারবো, তাহলে তার সে বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার। যদি মনে করে না আমি গল্প উপন্যাসে একটা ভালো করব, ভালো পারবো, তাহলে সেজন্য সে বিষয়ে একটু অগ্রসর হয়। সে বিষয়ে যখন সফল হয়ে যাবে, তখন অন্য বিষয়ে ট্রাই করা যেতে পারে। তার যদি আত্মবিশ্বাস থাকে, তার যদি প্রস্তুতি থাকে, তাহলে সেটা নিতে পারে। হ্যাঁ, আমি এই বিষয়টাই গেলাম। কিন্তু অনেকে দেখা যায় যে শুরুতেই অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, দেখা যায় কোনোটাই হয় না। এটা যেন ভুল ডিসিশন। তো এই জন্য আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে, নিজেকে আবিষ্কার করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে এগোবো। বিষয় নির্বাচনটা খুবই জরুরি। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, আমাদের নতুন কিশোর কণ্ঠ কিভাবে চিনলেন, কত সালে প্রথম পাঠক হয়েছিলেন, এবং প্রথম পাঠক হওয়ার আপনার স্মৃতি কথা আমরা শুনবো। আসলে কিশোর কণ্ঠ আমরা শৈশব থেকে পড়তাম। তখন টেলিভিশন মানে ডিশ অ্যান্টিনা সেভাবে ছিল না, ইন্টারনেট ছিল না। তখন রেডিও এবং টেলিভিশনে আমাদের ভরসা ছিল। কিন্তু আমাদের নিজেদের বাড়িতে টেলিভিশন অনেক পরে এসেছে। যখন দ্য সোর্ড অফ টিপু সুলতান শুরু হয়, তখন ঢাকা থেকে আমরা একটা টেলিভিশন আমার বড় ভাই কিনেছিলেন। তো সেই টেলিভিশন যুগে আমাদের অন্যতম একটা মাধ্যম ছিল পত্রপত্রিকা পড়া, টেক্সট বুকের বাইরে পত্রপত্রিকা। অনেক পত্রিকার মধ্যে কিশোর কণ্ঠ ছিল আমাদের সবচেয়ে আকর্ষণের একটা জায়গা। তো আমরা যখন স্কুলে পড়ি, হাই স্কুলে পড়ি, তারপরে কলেজে পড়ি, তখন মূলত আমরা কিশোর কণ্ঠ জন্য প্রতি মাসে আমরা অধীর আগ্রহে একটা মুখিয়ে থাকতাম যে কখন কিশোর কণ্ঠ আসবে। এর প্রচ্ছদ, এর ছবি, লেখা আমরা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহে পড়ে ফেলতাম। তো এটা শৈশবে, কোন সাল এগুলো তো আর মনে নাই। হ্যাঁ, সেটা আমরা স্কুল যে জীবন, সেই জীবনের সাথে আমাদের কিশোর কণ্ঠ আমাদের জড়িত। আমাদের স্বপ্ন দেখাতে সহযোগিতা করছে, আমাদের ভাষা নির্মাণে সহযোগিতা করেছে। আমি যে এখন টুকটাক লিখতে পারি, সেটারও একটা অবদান কিশোর কণ্ঠ। তো কিশোর কণ্ঠর পাঠকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কিশোর কণ্ঠ নিয়মিত পড়ুন, অনেক কিছু শেখার আছে। একটা রঙিন স্বপ্ন বুননের যে প্রত্যাশা, জাতি হিসেবে আমাদের যে গঠনের যে আকাঙ্ক্ষা, নতুন বিপ্লবোত্তর বাংলাদেশ একটা যে বিশ্বের বুকে একটা স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধ একটা দেশ হিসেবে যে দাঁড়াতে সক্ষম হবে, তার স্বপ্নটা বুনে দিবে কিশোর কণ্ঠ।
কিশোর কণ্ঠকে ধন্যবাদ, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার এই যে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য কিশোরকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ নূর, তোমাকে ধন্যবাদ। এর পেছনে কারিগরিতে যারা আছে তাদেরকে ধন্যবাদ। কিশোর কণ্ঠ পত্রিকা এবং পত্রিকার সংশ্লিষ্ট ও যারা আছেন, সম্পাদক আছেন, আমাদের কবি মোশাররফ হোসেন খান সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই সাক্ষাৎকারের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর ফজলুল হক তুহিন স্যার। আমাদেরকে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। জ্ঞানের আলোয় জ্বলবো, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো, ফুলের মতো ফুটবো মোরা।